চলছে জীবন ব্যস্ততায় সারাদিন, ঘুরছে সময়ের চাকা, রেহাই নেই কোনোদিন। লড়ছে জীবন যুদ্ধ নিজের মতো করে সবাই, কেউ হাতে অস্ত্র নিয়ে, কেউ বা খালি হাতেই করছে লড়াই। জীবন এটাই, প্রতি মুহূর্তে নতুন কিছু শেখা, নতুন কিছু আবিষ্কার করা, নতুন করে পরিবর্তনের ইতিহাস রচনা করা। কথায় আছে, প্রতিটি জীবনের পেছনে গল্প আছে। প্রতিদিনকার ছোট ছোট কিছু গল্প তৈরি করে জীবনের এক একটা অধ্যায়। কিন্তু এমন কতগুলো জীবনের গল্পই বা আমরা জানতে পারি? কিছু জীবন কাহিনী আমাদের জীবনেও অনেকটা প্রভাব ফেলে, বলা যেতে পারে অনুপ্রেরণা দেয়। এমনই একটি জীবন সম্পর্কে জানার চেষ্টায় সামিল হয়েছি, যেটা সত্যি সবার সামনে তুলে আনাটা দরকার। তো চলুন আমাদের প্রিয় মিস্টার এসজির জীবন সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। কোনো কিছুকে হারিয়ে ফেলার ভয় না পেয়ে অদম্য সাহস নিয়ে সবসময় একটা পরিপূর্ণ পরিকল্পনা নিয়ে সর্বদা তৈরি থাকেন। যদি সবকিছু শেষও হয়ে যায়, সেটাকে নতুন করে প্রথম থেকে শুরু করার ক্ষমতা তিনি রাখেন। চলে এসেছি আমরা সন্দীপ ঘটকের মা সন্ধ্যা ঘটকের কাছে। তো জেনে নিই আমরা তার কাছ থেকে কিছু সন্দীপ ঘটক সম্পর্কে। তো আপনি সন্দীপ ঘটককে একদম জন্ম থেকেই দেখছেন, আপনার থেকে ভালো তাকে কেউ চেনে না। তো ছেলে হিসেবে বলবো না, একজন মানুষ হিসেবে সন্দীপ ঘটক আপনার কাছে ঠিক কেমন? একজন মানুষ হিসেবে বলতে গেলে তো মায়ের কাছে সন্তান একটা আলাদা রকম ব্যাপার। যাই হোক, আমার তো মনে হয় মানুষ হিসেবে আমি ঠিকঠাকই মানুষ করেছি এবং ও মানুষ হয়েছে। এই সন্দেহ নেই আমার যে কোনোদিন কোনো মানুষের সঙ্গে কম্পেয়ার করতে গেলে যে ওর কিছু খারাপ বেরোবে আমি মনে করি না। ঠাকুর জন্য তাই করে, সবসময় যেন সবার আশীর্বাদ ওর উপরে থাকে, এইভাবে চলতে পারে, এইভাবে কাজ করে যাক, এটাই আমি চাই। তো ছোটবেলার কিছু স্মৃতি একটু বলুন। ছোটবেলার স্মৃতি বলতে ওর সবসময় পড়াশোনা করার একটা আলাদা রকম ভাব ছিল। এমনই একটা ছেলে ছিল, বাচ্চা, তখন বাচ্চার ব্যাপারটাই বলছি, যেহেতু তোমরা বাচ্চার বেলার কথাই জিজ্ঞেস করেছো। পড়তে বসলে ওকে কোনো সময় আমি বলতাম না যে তুই বই বন্ধ কর, বন্ধ করতে বললে কাঁদতো। এরকম একটা বইয়ের প্রতি একটা, পড়াশোনার প্রতি একটা আলাদা রকমই নেশা ছিল। স্কুল যেদিন রবিবার হতো, যদি স্কুল বলতাম আজ তো স্কুল বন্ধ, সেদিনও কান্নাকাটি করতো আমি স্কুলে যাবো। এরকম ভাবে পড়াশোনার লাইফটার জন্য কোনোদিন আমার ওর জন্য কষ্ট করতে হয়নি। আর ওই সবসময় তো আমাদের আর্থিক অবস্থা সেরকম না, যেহেতু ওই যে 4-5টা মাস্টার বা 10টা মাস্টার এরকম দিয়ে পড়াশোনা করানো পারি, ওই 2-3টে মাস্টারই যা হওয়ার হয়েছে এই পর্যন্ত, এইভাবেই চলছে। আর এখনো সেই পড়াশোনার প্রতি নেশা, আর কোনো নেশাও নেই, এইভাবেই চলছে। আর কি বলবো, সবাই তো দেখতে পাচ্ছে, সবাই তো জানতে পারছে। আমার কাছে তো আমার ছেলে সব মায়ের কাছে তো সবার কাছে সব সন্তানই সমান না। এবার ভালো বলেই যে তার খারাপ দিক নেই, খারাপ দিকও আছে। খারাপ দিক বলতে তো একেবারে সেই খারাপ কথা বলতে গেলে সেই খারাপের খারাপ না, ভালো মন্দে মিশিয়ে তো মানুষ। একদম একদম তাই। তো আমরা এখন দেখতে পাই যে উনি এই কেমিক্যাল সোসাইটি অফ শ্যামনগর নামে একটা গ্রুপ চালান। তো আপনি তো সবসময় দেখতে পান যে উনি এই কর্মকাণ্ড চালাচ্ছেন, তো সেটা নিয়ে আপনার কি বক্তব্য? এটা নিয়ে আমার বক্তব্য বলতে, আমি চেয়েছিলাম যে জীবনে একটা কিছু করুক যাতে 5জনকে চিনুক, জানুক। এবার ও ধরো যদি চাকরি বাকরি করতো, তাহলে হয়তো ওই চাকরির ক্ষেত্রে ওইটুকুই মধ্যেই ওকে লোকে চিনতো, ওই ফ্যাক্টরি কি, ওই অফিস কি, ওই স্কুল, ওর মধ্যেই লোকে চিনতো। আর এটাতে আমি দেখতে পাই যে প্রচুর মানুষ ওকে চেনে, এবং ওর যে স্টুডেন্টরা যাদের ও পড়ায় এবং ওর কাছে যারা আসে তারা দেখি ওকে খুব ভালোবাসে এবং এই নিয়ে খুব উদ্গ্রীব হয়ে কাজ করে। এটা আমার খুব ভালো লাগে। আমি মা হিসেবে আমার গর্ব হয় যে আমার ছেলে একটা কিছু করেছে যার জন্য 5জনকে চিনি। একটা এমন কিছু করতো যাতে ওকে হয়তো একটা চাকরি বাকরি, এটা আগেই আমি বললাম যে ওই 5জনের মধ্যেই থাকতো, কিন্তু এতে আমি দেখতে পাচ্ছি ওকে 5 থেকে 10, 10 থেকে 100, 100 থেকে এখন 200, এখন কত লোকেই চিনবে। আমি চাই যে এইভাবেই ওর জীবন পথ চলুক। শুনে নিলাম আমরা সন্ধ্যা ঘটকের কাছ থেকে তার ছেলের কিছু ব্যাপার। তো এইভাবেই একজন মা ওনার মতন এইভাবে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যে সাহায্য করে এসেছেন, এবং সেই জন্যই বোধহয় তার ছেলে আজ এত দূর এত কিছু করতে পারছে। সন্দীপ ঘটকের দ্বিতীয় মা অর্থাৎ জ্যোৎস্না বাগজির বাড়িতে। তো আপনার কাছে সন্দীপ ঘটক এই নামটা শুনলে পরে ঠিক কি কি বৈশিষ্ট্য মাথায় আসে, একটু যদি বলতেন। সন্দীপ ঘটক আমার ছোট থেকে আমি মানুষ করে ধরতে গেলে ও সবকিছুই ওর সবকিছুই আমার মনের মধ্যে থাকে সবসময়। তা ওর পড়াশোনা, ওদের বাড়িতে একবারই থাকতাম, আমি বাবার বাড়িতেই থাকতাম, সেই জন্য ওকে নিয়েই সব জায়গায় যেতাম সবকিছু করতাম। তো সন্দীপ ঘটকের সঙ্গে কাটানো তোমার যদি কোনো ছোটবেলার স্মৃতি, সন্দীপ ঘটকের কোনো ছোটবেলার স্মৃতি যদি। সন্দীপ ঘটকের জন্মের থেকে আচ্ছা, ও যে হয়েছে সেইখানে পর্যন্ত আমি
হাসপাতালে এমন কোনো বিশেষ সব মুহূর্ত আছে মানে ছোটবেলায় একসঙ্গে কাটানো হয়েছে, মানে যে মুহূর্তটা তুমি এখনো পর্যন্ত ভুলতে পারবে না বা মেমোরেবল ডে এরকম কোনো? হ্যাঁ, দেখো ওদের বাড়িতেই তো আমি থাকতাম, বাবার বাড়ি যেত আমার, ওখানে আমি থাকতাম, আমার তখন অসুবিধা ছিল। তা ও যখন স্কুলে যাওয়া বলো, কোথাও যাওয়া বলো, সবকিছু, এমনকি মামার বাড়ি পর্যন্ত যেতে চাইতো না। একদম যখন ছোট 6 মাস 1.5 বছর 2 বছর, মা গেলে পরে ও যেতে চাইতো না, নিয়ে যেত, ওখানে গেলে আবার শরীর খারাপ হয়ে যেত, আবার চলে আসতো এরকম। ও সব সময়ের জন্য হয়তো ঘরে মার সঙ্গে ঘুমোচ্ছে, তখন হয়তো বায়না উঠলো যে মা পিসির কাছে যাবো, আবার উঠে বেরিয়ে চলে আসবে, এসে আমার দরজায় গিয়ে হয়তো ডাকছে, আমি আবার দরজা খুলে ওকে ঘরে তুলে দিতাম। ওর সঙ্গে ওর মানে বাচ্চাকে যেরকম মানুষ করা হয় সেরকম ভাবে ওর সঙ্গে আমার নিজের ছেলেদের যেরকম মানুষ করেছি ও ঠিক তো সেরকম। সন্দীপ ঘটককে নিয়ে কোনো মজার ঘটনা ঘটেছে, যে এরকম কোনো ঘটনা আছে যেটা মানে একটু হাস্যকর লাগে? তো বেশ। সন্দীপ ঘটক ছোটবেলা থেকে আমাদের কাছে থাকতো, খেলাধুলা করতো। তো একদিনকে একটা মঠ নিয়ে মানে করতে করতে কি করলো, সবার মাঝখানে ভাঙা যাচ্ছে না, ভেঙে দাদাদের দেবে, ওটাকে কি করলো, মাথায় ঢং করে একটা বাড়ি মারলো, মেরে মঠটাকে ফাটানো মাত্র আমরা সবাই মানে বাড়ি এসে উঠেছি। এই তখন খুব ছোট, তখন কটা হবে, 2-2.5 বছর হবে, মাথায় মেরে ভেঙে সবাই দাদাদের দিয়ে দিয়ে। আর ও সবচেয়ে মজা কি, আমার ছেলেদেরকে নিজের দাদার মতো দেখতো। বুঝছো তো? তারপরে ও খেলতে বসতো আমাদের সঙ্গে, ক্যারাম খেলা বলো, লুডো খেলা বলো, যে কোনো খেলা খেলতে নিলে আমাদের নিজেকে নিজে হেরে যেতে হবে, ওকে জেতাতে হবে, নাহলে পরে খুব মুশকিল, মানে বাড়িতে আর থাকা হবে, কেটে একাকার করে বাড়ি থাকা যাবে। ওগুলো হলো ও মানে বলো আমাদের নিজেদের, আমরা জিতে যাচ্ছি তবু কিন্তু আমরা হেরে যাচ্ছি, ওকে জিতিয়ে দিলাম জিততে, এরকম করে করে ওকে মানে এইসব আমার মজার কথা। তারপরে কি, ছোটবেলায় যখন পিনে স্কুলে ভর্তি করা হয়েছে, যে স্কুলে ঢুকাতাম কি কাঁদতো, আমি আমার দিদিমণিকে বলতাম, দিদিমণি ওকে বলতাম, বাবা আমি পাশেই দিয়েছি, এখানে সিঁড়িতে বসে আছি তো, ছুটি হবে একবারে নিয়ে যাবো, তখন দিদিমণিকে বলে আবার বাড়ি পাঠাতাম। আর ঠিক ছুটির আগে আগে আবার এসে বসে করতাম, যাতে ও এসে বাইরে না করে। এরকম করে ধরো 1 ক্লাস 2 ক্লাস বাড়তে। আর ওর একটাই বায়না ছিল খুব, যে ওর স্কুলে পাস করলে রেজাল্ট টানতে গেলে আমাকে যেতেই হবে, আমাকে যেতে হবে, আমি না গেলে ও কখনোই যাবে না। আমি তখন এক জায়গায় কাজ করতাম, মানে ওর পিছন চলে ছিল না, তখন আমি এক জায়গায় কাজ করতাম, একদিন দেরি হচ্ছে, তাও সে এখন আসলো না, আমি কখন যাবো রেজাল্ট আনতে। তা আমার মা বেঁচে ছিল তখন, মা বলছে যে তুই চলে যা, নাহলে মাকে নিয়ে যা, নাহলে একা চলে যা, গিয়ে নিয়ে আয়, না পিসি আসলেই যেতে হবে। তখন ওর মা আর আমার মা মিলে বলছে যে তাহলে পরে পিসি যদি কোনো কিছু হয়ে যায় তখন কি করবি? তখন ওর মা তাড়াতাড়ি করে বলছে একটা বড় ফটো তৈরি করে দেবো, ফটোটাকে বগল করে নিয়ে রেজাল্ট আনতে যাবে। ওকে নিয়ে খুব মজা হতো, এইসবগুলো খুব করতো, যখনই যা বলতো তখন এইগুলো করতো। এমনকি ও ধরো যত 12 ক্লাস অব্দি এখানে, তারপরে পরীক্ষা দিতে যেত, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গেছে, সেও নিয়ে এসেছে, সবকিছুই ওর। আর ওর মজা কি, ওর যে ছিল ওই একটাই, যে পিসির সঙ্গেই যাবো সব জায়গায়। তারপর কানপুর চলে গেছে, ওখানে গিয়ে তোমার কাজকর্ম করার যে রাত্রিবেলা একবার করে ফোন করতাম, জানতাম করতাম। ওই একদিনকে এরকম কলেজ থেকে যখন প্রাইজ এসেছে, এর আগেও অনেক প্রাইজ পেয়েছে, সব প্রাইজে আমি গেছি, তোমার ইচ্ছাপুরে ব্যারাকপুরে যেখানে গেছে প্রাইজ আনতে, সব আমি সঙ্গে গেছি, তবে প্রাইজ নিয়েছি। পিসির মুখ থেকে যা শুনলাম তার থেকে বোঝাই যাচ্ছে যে সন্দীপ ঘটক তার প্রতিটা বিশেষ মুহূর্তে সাক্ষী রেখেছিলেন তার পিসি জ্যোৎস্না বাগচিকে। এ কারণেই হয়তো সন্দীপ ঘটকের দ্বিতীয় মা বলতে যদি কাউকে বোঝায়, তাহলে সেটা আর কেউ নয়, তার পিসি জ্যোৎস্না বাগচি। এখন চলে এসেছি আমরা চৈতালি ভৌমিক অর্থাৎ সন্দীপ ঘটকের সেজ পিসির মেয়ের কাছে। তো তোমার কাছে জানতে চাই যে ছোটবেলা থেকেই তো সন্দীপ ঘটকের সাথে একসাথে বড় হওয়া, একসাথে কাটানো অনেক স্মৃতি রয়েছে। তো সন্দীপ ঘটক দাদা হিসেবে একজন কেমন মানুষ? আমার দাদা বলতে মাসির ছেলে, চিনি মাসির ছেলে, মামার ছেলে, আমার ছোটো মামার এক ছেলে, ও সবার ছোটো, আর আমার বড় মামার আর আমার মামার এক মেয়ে, আর সবারই বলতে গেলে দাদা। কিন্তু সব দাদার দিকে আমার এই সোনা দাদাই ভালো, ওর কথাবার্তা, ওর ব্যবহার, আমার সাথে কোনোদিনও খারাপ ব্যবহার করে না, আমার সাথে কোনোদিন সব কাজে আমাকে সাপোর্ট করেছে। কোনো ভুল করলে, অন্যায় করলে সেখানে বলেছে হ্যাঁ এটা হতেই পারে, এটা এই বয়সে এটা হতেই পারে, এটা না হওয়ার কিছু নেই। ও কোনোদিনও আমাকে কোনোদিনও মানে শাসন করা, মুখ করা, গায়ে হাত তোলা কোনোদিনও, যেটাই করেছি হ্যাঁ এটুকু আমাকে ভালো সাপোর্ট করেছে। আমি আর সোনা দাদা আর আমার ছোটো মাসির ছেলে, এরা তিনজনেই আমরা ছোটোবেলার থেকে বড় হয়েছি, তিন ভাই। সেখান থেকে ছোটো মাসির ছেলের সাথে পরিচয় হয়েছে, আমার সাথে আমার বেশি পরিচয় হয়েছে।
প্রতিদিন আসে আমার মেয়েকে দেখে, প্রতিদিন আমার মেয়েকে না দেখলে ওর রাত 10টা হোক 10:30 হোক আসবে, মেয়েকে দেখবে, মেয়েকে বিস্কুটের প্যাকেট বড় প্যাকেট দিয়ে যাবে, দিয়ে গেলে ওকে বলতে লাগে না, ও আবার দিয়ে যাবে। ও খুব ভালো। আর ছোটোবেলায় বলতে গেলে আজকে গার্লসে পড়তাম, ও পড়তো প্রাইমারিতে, সেখানে পিজিতে দাঁড়িয়ে থাকতাম পেয়ার লাইনে, আমার সাথে একই মাত্র কথা বলতো, তারপরে আবার একসাথে বাড়ি চলে যেতাম। ছোটোবেলায় তো বেশিরভাগ মামা বাড়িতেই থাকতাম, ওর সাথে খাওয়া দাওয়া, ক্যারাম বোর্ড খেলা, তারপরে এখানে ওখানে ঘুরতে যাওয়া, ওর সাথেই বেশিরভাগ আমার সময় কাটে। তারপরে এই পুজো বাচ্চা হলে পরে অনেকদিন আগের থেকে যেতাম ওর সাথে ঠাকুর দেখতে যাওয়া, দুর্গা পুজোতে ওর সাথে আমার অনেক সময় কাটে। অন্য কোনো ভাই বোনের থেকে ওর সাথে বেশি সময় কাটাচ্ছি। তো শুনে নিলাম আমরা একটা বোনের কাছে তার দাদার ব্যাপারে বা তার দাদার প্রতি ধারণার কথা। এইভাবেই হয়তো একটা দাদা তার বোনকে সবসময় সাপোর্ট করে বা সব কিছুতে এগিয়ে নিয়ে রাখে। তো এর থেকেই বোঝা যায় যে সন্দীপ ঘটক কেমন একজন মানুষ বা সবার কাছে তার প্রতি চিন্তাধারাটা কী। তো আমরা এখন আছি আতপুর বাজারে, আর এই বাজারেই সন্দীপ ঘটকের বাবা ভোলা ঘটক তার সবজি নিয়ে বসতেন, যেখানে তার সবজির ব্যবসা ছিল। এবং মাঝে সাঝে বা বলতে পারেন বেশিরভাগ সময় সন্দীপ ঘটকও তার বাবার ব্যবসায় সাহায্য করার জন্য এখানে প্রায়ই আসতেন এবং তার ব্যবসাও দেখতেন। তো চলুন ঘুরে দেখি কিছুটা আতপুর বাজার। এক সবজিওয়ালার ছেলে হয়েও তার নিজের স্বপ্নটাকে নিজের মধ্যে বাঁচিয়ে রেখে প্রতি মুহূর্তে লড়েছে, প্রতিদিন লড়েছে, আর প্রত্যেক দিন স্বপ্নের এক একটা সিঁড়ি নিজের মতন করে পেতেছেন। আতপুর, এখানকার রাস্তাঘাটে বহুবার হাঁটা যাওয়া করেছেন আমাদের মিস্টার এসজি। কত স্মৃতি, কত কিছু রয়েছে এই আতপুরে। অনেক পরিবর্তনও ঘটেছে রাস্তার চেহারার। তবে এই রাস্তা দিয়েই একদিন স্বপ্নের ভার কাঁধে নিয়ে হেঁটে চলা মিস্টার সন্দীপ ঘটক আজ তৈরি করেছে তার নিজের রাস্তা। আইআইটির পরবর্তী জীবন তিনি শুরু করেন এখানে, নেহেরু মার্কেটের আদর্শ পাড়াতে। একটি শান্ত ও নিরিবিলি পরিবেশে তার বাড়িটি। তিনি এখানেই প্রথম শুরু করেন তার টিউশন ব্যাচ, আর এখানেই তার প্যাশনকে পরিপূর্ণ করার জন্য প্রথম পদক্ষেপ নেন। তার বাড়ির দেয়াল সাজানো আছে তারই ছাত্রছাত্রীর তৈরি বিভিন্ন হাতের কাজ দিয়ে। কোনো সায়েন্টিস্টের ছবি কিংবা সায়েন্স রিলেটেড কোনো পোস্টার, এছাড়াও আরও কত কি আর্ট অ্যান্ড ক্রাফটস। তার বাড়ির প্রতিটি দেয়াল সাক্ষী আছে তার প্রতিদিনকার লড়াইয়ের। নাকি কেবল একজন শিক্ষক হিসেবে, বরং একজন প্যাশনেট মানুষ হিসেবে তার প্যাশনটাকে বাঁচিয়ে রেখে সেটাকে পরিপূর্ণ করার লড়াইয়ের সাক্ষী তার এই বাড়ির প্রতিটি দেওয়াল। পড়াশোনার প্রতি অত্যাধিক আগ্রহী মিস্টার এসজি। জানার ইচ্ছে সর্বদাই ধাওয়া করে বেড়ায় তাকে। সব কিছুকে একদিকে রেখে পড়াশোনাটাকে একটানা চালিয়ে গেছেন। এমনই কিছু ঘটনা জেনে নেওয়া যাক। আতপুর বালিকা বিদ্যালয়, এখানেই কাটে তার প্রাইমারি স্কুল জীবন। এরপর তার পরবর্তী পড়াশোনার জীবন শুরু হয় এই সীতানাথ স্কুলে। তো আমরা চলে এসেছি এখন মুরাদুল সীতানাথ পাঠশালা। এই পাঠশালাতেই বলতে পারেন সন্দীপ ঘটক উরুফে মিস্টার এসজি এখানেই পড়েছেন তার হায়ার সেকেন্ডারি এবং সেকেন্ডারি। তো চলুন কিছুটা ঘুরে দেখা যাক এই পাঠশালাটি। মুলাচর সীতানাথ পাঠশালা, আর সীতানাথ স্কুলের ক্লাস 12-এর ফার্স্ট হন তিনি। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ। স্কুল জীবন শেষ করে কলেজ জীবন শুরু এখানেই তার। এখানেই কেমিস্ট্রির প্রতি ভালোবাসাটা আরও দৃঢ় হয়ে ওঠে। ভিসি, এখানেই তিনি প্রথম আইআইটির ব্যাপারে জানতে পারেন। বলা যেতে পারে আইআইটির নাম শোনেন। কলেজের দেয়ালে বহু স্টুডেন্টের নাম দেখেন যারা আইআইটি করতে গিয়েছেন, এবং তখন থেকেই তিনি তার পরবর্তী টার্গেটের সন্ধান পান। তার পরবর্তী টার্গেট অর্থাৎ আইআইটি।
2014 সালে আইআইটি জ্যাম ক্র্যাক করে ভর্তি হলো সে আইআইটি কানপুরে। যাওয়ার দিন সামান্য কিছু জিনিস নিয়ে তার যাত্রা শুরু হলো আইআইটি কানপুরের পথে। সেখানে গিয়ে সে পরিচিত হলো এক নতুন জগতের সাথে, যেখান থেকে সে হইল এক নতুন মানুষ। তার চিন্তাভাবনার বিকাশ ঘটল, নতুনভাবে ভাবতে শিখল সে। পড়াশোনা তো রইলই, সাথে সমতা, বন্ধুত্ব, ঐক্য সব কিছুর সাথে পরিচিত হলো সে। এভাবেই তার মাস্টার্স ডিগ্রি কমপ্লিট হলো আইআইটি কানপুর থেকে। নেট ক্র্যাক করার পর আবার সেই আইআইটি কানপুরেই তার পিএইচডি শুরু হলো। যদিও বেশ কিছু কারণবশত তাকে পিএইচডি শেষ না করেই ফিরে আসতে হলো। আইআইটি কানপুর থেকে মাস্টার্স শেষ করার পর সার্টিফিকেট গ্রহণের কিছু মুহূর্ত এখানে তুলে ধরা হলো। Sir, I present the candidates who, having satisfied the requirements for the degree of Master of Science, 2 years in chemistry, are considered worthy of receiving the same. I recommend that they be admitted to the said degree. Sandeep Ghatak. প্রফেশন হলো সেই কাজ যা আমাদের সার্ভাইভালে হেল্প করে। এক্ষেত্রে আমাদের মিস্টার এসজির প্রফেশন বা সার্ভাইভালের কাজটাই হলো টিউশনি। আইআইটি থেকে ফিরে আসার পর সব সময়ের মতনও এবারও হিসেব নিকেশ করে মনস্থির করলেন যে পরবর্তী 6 মাসের মধ্যেই তাকে কিছু একটা করতে হবে। তারপর তারিখটা ছিল 4 এপ্রিল 2018। এই দিনটি থেকেই শিক্ষক হিসেবে তার যাত্রা শুরু। আর সেই থেকে আজ দীর্ঘ 4 বছর শিক্ষকতা করে চলেছেন শ্যামনগরের বুকে। এই শিক্ষকতার দরুন বেশ কিছু ছাত্রছাত্রীর সাথে গড়ে উঠেছে বিশেষ অ্যাটাচমেন্ট। শুনে নেওয়া যাক তার কিছু ছাত্রছাত্রী থেকে যে শিক্ষক হিসেবে সন্দীপ ঘটক ঠিক কেমন। এখন চলে এসেছি আমরা প্রীতম মজুমদারের কাছে। তো কত বছর ধরে সন্দীপ ঘটকের কাছে পড়া হয়? আমার 2019 সাল থেকে পড়া হয় সন্দীপ স্যারের কাছে, কারণ কি 2018 সালে আমি মাধ্যমিক পাস করি। তো তারপরে আমি কেমিস্ট্রি একটা টিচারের কাছে পড়তাম। তো সে সে একটা সরকারি চাকরি পেয়ে যায়। তো তারপরে এবার সেটা ছেড়ে দেবে, পড়াশোনা মানে পড়ানো ছেড়ে দেবে। তো কারোর দায়িত্ব এসে দিয়ে যায়, তো সেটাই হলো সন্দীপ স্যার। তো প্রথম দিনই যেদিনকেই বললো ওই স্যার মানে উনি এখানে থাকে, তো আমরা প্রথম দিনকেই আসলাম। আমরা আমার বন্ধুরা সত্যজিৎ আরও যারা আসছিল তখন পড়তো ওনার কাছে, সবাই সেদিনকেই আসলাম, সেদিনকেই এসে দেখা করে গেলাম। তারপরে অনেক ডাউট ছিল কীরকম পড়াবে না পড়াবে, হ্যাঁ মানে কি নতুন টিচার তো আগে যার কাছে পড়তাম তার কাছেও ভালো পড়তাম, মানে ভালো পড়াতো সে। তো ইনি মানে কিরম পড়বে না, মানে তার কাছে অনেক কিছু শুনেছিলাম, যেরকম ইনি আইআইটি থেকে এমএসসি করেছে, তারপরে পিএইচডি দিকেও মানে হয়েছে। তো আইআইটি থেকে এমএসসি করা, আইআইটি কানপুর থেকে একটু আলাদাই, আইআইটি থেকে মানে আমরা ভাবতাম আশ্চর্য একটা জিনিস। তো তারপরে আসা হলো, ভেবেছিলাম ভালোই পড়ো, আইআইটি থেকে যেহেতু এমএসসি করো। হ্যাঁ, তারপরে এসে দেখলাম কি মানে আমাদের এক্সপেকটেশনের একটু বাইরে। তো সেই হিসেবে মানে আমার কাছে পড়া শুরু হলো আস্তে আস্তে। তো সন্দীপ স্যার পড়ানোর দিক দিয়ে তো মানে কোনো তুলনাই হয় না। তার সাথে সাথে যদি কোনো স্টুডেন্টের কোনো মেন্টালি দিক দিয়ে সে ডিপ্রেসড বা কোনো সমস্যা, সেই দিক দিয়েও উনি অনেক স্টুডেন্টদের মোটিভেট করেছে। আমাকে বিশেষ করে কোনো পড়ার ক্ষেত্রে মানে কোনো প্রবলেম হয়েছে, কোনো কিছু বুঝতে বলেছে নির্দ্বিধায় জিজ্ঞেস করেছে। আমি নিজেও জিজ্ঞাসা করেছি। মানে আরেকটা জিনিস শিখেছিলাম ওনার মানে স্যারের কাছ থেকে, যে কোনো পড়া সায়েন্স বিশেষ করে মানে বুঝে, যতক্ষণ না বুঝছি সেটা কোনো দাম মানে কোনো মিনিংলেস, সেটা তো বুঝেই পড়া উচিত। মুখস্থ বিদ্যায় কী হয়, তো সেটা মানে আগে এরকম ছিল ক্লাস 10-এ একটা মানে মেন্টালিটি, যে কিছু জিনিস বুঝতাম না, তো চলো মুখস্থ বিদ্যায় চালিয়ে দিই। কিন্তু মানে ওনার কাছে এসে শেখা, কেমিস্ট্রিরও কিছু জিনিস ছিল 11-এ, মানে প্রথমে যখন আমি আগের টিচারের কাছে পড়তাম তার কাছে অর্গানিক কেমিস্ট্রি যখন স্টার্ট হয়েছিল তখনও এরকম অনেক জিনিস মুখস্থ বিদ্যায় চালাতে হবে। তো তারপরে ওনার কাছে এসে শেখা হলো যে না, প্রত্যেকটা কেমিক্যাল রিয়াকশনের মেকানিজম আছে, আমাদের মেকানিজম জানতে হবে। ঠিক আছে, মেকানিজম জানলে অনেক মানে প্রবলেম আমরা সলভ করতে পারবো। ডিফারেন্ট টাইপস অফ মানে রিয়াকশনের মেকানিজম হয়। এবার আমরা যতটা জানতে পারি ততটা ক্লিয়ার হয় এইটা মানে সাবজেক্টটা, অর্গানিক কেমিস্ট্রি বিশেষ করে। তো উনি নিজেও অর্গানিক কেমিস্ট্রির সাথে যুক্ত ছিল ওনার এমএসসিতে, তো অর্গানিক সিনথেসিসের সাথে। তো ওনার তো এইদিকে মানে একটা মাস্টারি করাই, তো সেই দিক দিয়ে উনি খুবই ভালো পড়াতো। আর আমার যত ডাউট থাকতো মানে
ইসের দিক দিয়ে, এই কেমিস্ট্রির দিক দিয়ে সবই আমি মানে ওনাকে নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারতাম। আর এমনি অন্য কোনো মানে কোনো প্রবলেম হচ্ছে, যে কোনো প্রবলেম ওনার কাছে একদম নির্দ্বিধায় শেয়ার করা যায়। আর উনি তার মানে উনি যেহেতু আমাদের চেয়ে 10 বছরের বড়, তো উনি আমাদের চেয়ে 10 বছর বেশি পৃথিবীটাকে এক্সপিরিয়েন্স করেছে, ঠিক আছে। তো সেই হিসেবে মানে উনি অনেক কিছু প্রবলেমের সলভেশনটা দিয়ে দেয়। কেন কি আমরা 10 বছরে যেটা এক্সপিরিয়েন্স করবো সেটা তো উনি এক্সপিরিয়েন্স করেই রেখেছে, ঠিক আছে। তো উনি জানে, কেন কি উনি এইসব বেশিরভাগ মানে পড়াশোনার ক্ষেত্রে, তারপরে আরও অনেক ক্ষেত্রেই আছে ওনার, যদি কেউ মানে আরও অনেকে বলবে মানে ওনার উনি কিরকম কত কষ্ট করে পড়েছে সেটা মানে আরও অন্য বন্ধুরা বলে, আমি অতটা বলছি না। তো সেই হিসেবে উনি অনেক প্রবলেম ফেস করেছে, তো সেই প্রবলেমের সলভেশন কি সেগুলো বলতো। তো আমার মানে ওনার যেরকম ওনার পড়াশোনার চলাকালীন যেরকম ফিনান্সিয়াল কন্ডিশন ছিল বাড়ির, অতটা ভালো ছিল না, খুবই খারাপ। তো সেই হিসেবে উনি লড়ে গেছে। তো আমারও সেরকমই, আমি যেরকম স্টুডেন্ট, আমারও সেরকমই ফিনান্সিয়াল কন্ডিশন। তো একটা দিক দিয়ে ম্যাচ করতো চিন্তাধারা, তো তাই জন্য মানে ওই যত প্রবলেম ছিল সেই প্রবলেমের সলভেশন পেতাম, কারণ কি উনিও এইসব প্রবলেমগুলোই ফেস করেছে। তো এই হলো কথা। এবার আমি তো না এখন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি, কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়ছি না। কেন কি মানে কেমিস্ট্রি তো ভালো লাগেই, আবার আমার ফিজিক্সও ভালো লাগতো, ঠিক আছে। তো সেই হলো কথা। তো মানে ইলেকট্রনিক্সের দিকটা একটু বেশি ভালো লাগে, সবারই তো সব কিছু ভালো লাগে না। আবার মানে কেমিস্ট্রিটাও ভালো লাগতো, কিন্তু তার চেয়েও যদি কিছু ভালো লাগতো তো সেটা কারেন্ট ইলেকট্রিসিটি, ফিজিক্সের সার্কিট সলভিং, ঠিক আছে, এগুলোও ভালো লাগতো। তো এদিকে আর ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা ছিল, মানে এইসব দিকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের বা কম্পিউটার সায়েন্সের। তো কম্পিউটার সায়েন্স আমি পাইনি অভাগ্যবশত, আনফর্চুনেটলি। তো ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনই, কারণ আমার হার্ডওয়্যার সেক্টরে যাওয়ার ইচ্ছা, তো যাই হোক ইসিটা নেওয়া। তো কেমিস্ট্রির প্রতি আমার ভালোবাসা চিরকাল থেকে যাবে। আর তার কারণ একজনই, যে যার কাছ থেকে আমি মানে কেমিস্ট্রির অনেক অনেক এমন আছে, মানে কি হিডেন জিনিস আছে যেগুলো সব টিচার কাছে হয়তো গেলে পাওয়া যায় না, তারা দিতেও চায় না। কেন কি হয়তো এই কথাটা ভাবে যে তারা মানে স্টুডেন্টরা যদি এত কিছু জেনে যায় তাহলে স্টুডেন্টরাও তো একটা টাইমে গিয়ে পড়ানো স্টার্ট করবে, হ্যাঁ, একটা স্বার্থ মনে আসে, ঠিক আছে, মনে কাজ করে, হয়তো তার মধ্যে এই স্বার্থটা নেই। আচ্ছা, তো প্রীতমের কাছ থেকে আমরা জেনে নিলাম যে কিভাবে প্রীতমের কেমিস্ট্রিতে থাকা ডাউট বা শিক্ষক হিসেবে প্রীতমের লাইফে সন্দীপ ঘটকের ভূমিকাটা কি, মানে একদম অসাধারণ। আর আমি আরও দু একটা জিনিস জানতে চাইবো যে কোনো ইনসিডেন্ট আছে খুব মজার, বা এমন কোনো ইনসিডেন্ট যেটা মনে হয় যে না আমি সারা জীবনে কোনোদিনও ভুলতে পারবো না? এরকম তো অনেক ইনসিডেন্টই আছে আমার সাথে, মজার ইনসিডেন্ট তো অনেকই আছে। যেরকম আমরা কেমিক্যাল সোসাইটির সব মেম্বার, তো এবার ওই একবার ইমামবাড়াতে ঘুরতে গেছিলাম, মানে কিছুটা ইমামবাড়া, তখন এরকম মানে একটা ফানি ভিডিও হচ্ছে, তো ওই টাইমে আমাকে ইসেতে বন্ধ করে দেওয়া হয়, ইমামবাড়ার একটা খোপে বন্ধ করে দেন স্যার, তারপরে আর অন্য বন্ধুরা, হ্যাঁ একদম, আর অন্য বন্ধুরা মিলে। তো সেই হলো কথা। তো ওই তখন একটা হাস্যকর, তারপরে আরও এরকম অনেক অনেক মানে মজার ওনার সাথে আছে, মেমোরি আছে, যেটা মানে হাতে কাউন্ট করেও বোধ হয় শেষ করা যাবে না, করগুনেও শেষ করা যাবে না। তো সব অনেক কিছু আছে, মানে অনেক মেমোরিজ আছে যেগুলো আপনারা কেমিক্যাল সোসাইটির ইউটিউব চ্যানেলেই পাবেন, ঠিক আছে। তো সেখান থেকে দেখে নেবেন। তো এই হলো মিস্টার এসজি, বলতে পারেন তার ছাত্রের কাছ থেকে শুনে নিলাম তার ব্যাপারে দু একটা কথা, আশা করি আরো অনেক কিছু জানতে পারবো। তো আমরা আজকে চলে এসেছি সন্দীপ ঘটকের এক ছাত্রী কঙ্কনা চৌধুরীর বাড়িতে। তো কঙ্কনা চৌধুরীর কাছ থেকেই জেনে নেব যে সন্দীপ ঘটক শিক্ষক হিসেবে ঠিক কেমন। তো কঙ্কনা, তুই কত বছর থেকে সন্দীপ ঘটকের কাছে পড়ছিস? 2 বছর, 11। আচ্ছা, তো এই 2 বছরে মানে টিচার হিসেবে সন্দীপ ঘটক কেমন ছিলেন বা কেমন এক্সপিরিয়েন্স আছে সেটা যদি একটু বলতিস। স্যারের সাথে তো প্রথম অতটাও কথা বলা হতো না, তো উনি তাও গল্প করতেন। তারপর উনি যেভাবে পড়ান সেই বিষয়টা ভীষণ ভালো ছিল, যে উনি পড়াতেন সেটা রেগুলার পড়া নিতেনও এবং পরীক্ষাও দিতে হতো। তো তার ফলে প্র্যাকটিসটা খুব হয়েছে, তো সেক্ষেত্রে পড়াটা খুব ভালোভাবে তৈরি হয়। এছাড়াও উনি ওনার জীবনের বিভিন্ন ঘটনা বলতেন যেগুলো ইন্সপায়ারিং ছিল। তাছাড়া উনি বিভিন্ন ঘটনার সাথে রিলেট করে বিভিন্ন জিনিস বলতেন। আচ্ছা, তো এই 2 বছরে কোনো স্পেশাল কিছু হয়েছে, মানে ধর মানে স্যারের সঙ্গে কাটানো কোনো স্পেশাল মোমেন্ট যদি বলতিস? মানে
টিচার্স ডে বা টিচার্স ডে তো এবার হয়নি, উনি নিজেই বলেছিলেন করতে না। হ্যাঁ, তবে 11-এ হয়েছিল টিচার্স ডে। হ্যাঁ, ওটা আচ্ছা, ভালো ছিল। এইমাত্র তুই বললি যে উনি টিচার্স ডে করতে বারণ করেছে, তো সেই বিষয়ে যদি একটুখানি কিছু বলবি। হ্যাঁ, তো উনি বলেছিলেন এটা হচ্ছে যে কালী পুজোর সঙ্গে রিলেট করে বলেছিলেন যে কালী পুজোয় যেরকম মনে নেই, মানে কালী পুজোয় যেরকম একটা মূর্তি থাকে, তাকে পুজো করা হয়, তারপর যারা পুজো করে তারাই সেই প্রসাদটা খায়। মানে এটা একটা ডিল মতন ব্যাপার, যে গিফট দেবেন, তার বিনিময়ে খাওয়া দাওয়া মজা। এবার মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে যে মেইন মানে টিচার বা কালী ঠাকুর যাই বলি না কেন, তার মানে ওটাতে কোনো কিছুই নেই, মানে তার কিছুই সেদিক থেকে লাভ হচ্ছে না, মানে সে জাস্ট ওখানে দাঁড়িয়ে রয়েছে, তাই তাকে উপলক্ষ করে জিনিসটা হচ্ছে, ঘটনাটা হচ্ছে। ঘটনাটা আসলে নিজেদের মজার জন্য, কিন্তু যাকে উপলক্ষ করে করা হচ্ছে তো সেটা মেন মোটিভ। তো আমরা শুনে নিলাম কঙ্কনা চৌধুরীর কাছ থেকে সন্দীপ ঘটক অ্যাজ এ টিচার কেমন, বা বেশ কিছু এক্সপিরিয়েন্স তার থেকে আমরা আজকে শুনে নিলাম। কথায় আছে, একজন শিক্ষক যদি তার ছাত্র বা ছাত্রীর বন্ধু হয়ে উঠতে পারে, তাহলে তাদের মধ্যেকার সম্পর্কটা অনেক বেশি দৃঢ় হয়। আর মিস্টার এইচজির মধ্যে এই গুণটা ভীষণভাবে আছে। তিনি একজন শিক্ষক হিসেবে যতটা না সম্মান অর্জন করেছিলেন তার ছাত্রছাত্রীর কাছ থেকে, তার থেকে অনেক বেশি তিনি একজন বন্ধু হয়ে উঠেছিলেন তাদের কাছে। তিনি তাদের সুখ দুঃখ হাসি ঠাট্টার সঙ্গী হয়ে তাদের সাথে ছিলেন এবং এখনও আছেন। তো এখন এসছি আমরা অগ্রণী পালের কাছে। তো অগ্রণী, তুই তো মিস্টার সন্দীপ ঘটকের কাছে প্রায় 2 থেকে 2.5 বছর মতো পড়িস। তো তোদের এই জার্নিটা কেমন ছিল, মানে পড়াশোনা মানে ঠিক কিরকম ছিল? ফার্স্টে যখন আমরা ক্লাস 11 আমি দাদার কাছে প্রথম শুরু করি, তখন আমরা 6-7 জন মিলে শুরু করেছিলাম। তো ব্যাচে যখন পড়া একদম শুরু হয়, তখন দাদাকে বুঝতে পারি দাদা কিরকম মানুষ। দাদার কাছ থেকে দাদা কি পড়েছে, মানে কোথা দিয়ে পড়েছে কিছুই জানি না, জাস্ট পড়তে যেতাম, পড়া থেকে আসতাম, ব্যাচে যা একটু কথা হতো। তো আমরা ফার্স্ট গার্লসের সামনে শুরু করি ব্যাচে, বন্ধুটার নাম ভুলে গেছি। তো ওই ওখান থেকে আমার বাড়িতে ট্রান্সফার করা হয়, আমার বাড়িতে ব্যাচ শুরু হয় 3 মাস পড়ার পর। তারপর আমার বাড়িতে যখন ব্যাচ শুরু হয়, তখন অনেকেই মোটামুটি 10 জনের মতো বা 11 জনের মতো পড়তে আসতো। তো শুধু তখন 11টা পড়ার মতোই চলতো, আমরা বুঝতে পারিনি যে কি হতে চলেছে আগামী দিনে। তো পড়ার সাথে সাথে আস্তে আস্তে অনেকেই জয়েন করতে লাগলো পুজোর পর। তো একটা ভালো ব্যাচ হয়ে গেল, মানে 11-এর সব থেকে বড় ব্যাচ আমাদের এই ব্যাচই হয়েছিল, আমার মনে আছে। তো আস্তে আস্তে 11-এ চলতে লাগলো, দাদার সাথে আরো ঘনিষ্ঠতা বাড়তে লাগলো, অনেক কিছু শেয়ার করতে লাগলাম। কেমিস্ট্রি দাদা পড়াতো, অনেক কিছু বলতো, অনেক কিছু বুঝতাম, অন্যান্য সাবজেক্ট নিয়েও জ্ঞান বলতো, জ্ঞান দিত, এবার শুনতাম। এবার তারপর আস্তে আস্তে 11 শেষ হলো, যদিও কেমিস্ট্রি এক্সাম হয়নি। এবার কেমিস্ট্রি এক্সাম না হওয়ার ফলে যা একটি নাম্বার পেয়েছিলাম। তো তারপর এলো ক্লাস 12। তো ক্লাস 12-এ শুরুতেই তো কোভিডে আসে। তো কোভিডে আসার পরে আমরা মোটামুটি বেশি দেরি করিনি, তো দাদা শুরু করেছিল। তো এবার কোভিডে একমাত্র দাদাই অফলাইনে স্টার্ট করেছিল। অফলাইনে স্টার্ট করে আমরা ভাবতাম যে কি পড়বো, কোভিড এত বেড়েছে, কি করতে যাবো। তো দাদা যিনি ফার্স্ট অফলাইন ক্লাস করিয়েছিল, সেদিন গেছিলাম করোনার মধ্যে, এপ্রিলের ফার্স্টের দিকেই ছিল, 15 তারিখের মধ্যে, আই থিঙ্ক 10-এর পর বা 14 তারিখ শুরু করেছিল। তো পড়তে যেতাম, ভালো লাগতো, অনেক কিছু বলতো, অনেক এক্সপিরিয়েন্স যা কোভিড-19-এর সময় অর্জন করেছি সেই নিয়ে দাদাও অর্জন করেছে, যেগুলো সেগুলো শেয়ার করতো, পড়তে যেতাম, এভাবে চলতে লাগলো। কোভিডের মধ্যে পড়া, সেই বাজারের ব্যাগে পড়তে যেতাম দাদার কাছে। মানে একদিন তো একদম ধরেও ছিল পুলিশ গার্ড, আমি কোনো রকমে বেঁচে গেছি, যাই হোক। তো এইসব করে করে যেতাম পড়তে, অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে তো সময় যেতে থাকে। তারপর একটা সময় ইচ্ছা ছিল জয়েন্ট দেওয়া, তো দাদার কাছে জয়েন্টের ব্যাচে ভর্তি হয়ে। তো দাদা মে মাস থেকে জয়েন্ট শুরু করেছিল। তো জয়েন্টের ব্যাচ আমাদের বাড়িতেও শুরু করে, দাদার বাড়িতেও। তো আমার বাড়িতে যেহেতু ব্যাচ হয়, তো আমি আমার বাড়িতে করতাম, আর আমার সাথে আরও অনেক 4-5 জন 7 জন মতো ওরকম শুরু হয়েছিল। তো প্রথম দিকে অনেকেই ছিল, তারপর আস্তে আস্তে যা হয় চলে যেতে থাকে। তো এবার যেতে যেতে ব্যাচও ছোটো হতে থাকে। এবার তারপর একদিন 12 অনেকদিন বেরিয়ে যাওয়ার পর দাদা একদিন হঠাৎ করে জিজ্ঞেস করে যে কিছু একটা গ্রুপ খোলার কথা। তো তখন গ্রুপের নাম জানতাম না। তো সেদিন আমি ছিলাম, সায়ন্তিকা ছিল, আরও কয়েকজন ছিল। তো তাদের কাছে দাদা জিজ্ঞেস করেছিল যে গ্রুপটা খুললে কীরকম হয়, কিছু চেঞ্জেস আসবে কিনা। তখন আমরা ভেবেছিলাম যে প্রথম দিকে গ্রুপ চললেও হয়তো গ্রুপ রান করবো না ঠিকঠাক। তো যাই হোক, তারপর গ্রুপ শুরু হলো, আস্তে আস্তে সায়েন্সে অনেক কাজ হলো, বিভিন্ন সোশ্যাল ওয়ার্কও হলো। তবে আজ তো গ্রুপটার নাম সবাই জানে। তো তারপর দাদার কাছে অনেক কিছু, মানে বলতে গেলে একজন বন্ধু হয়ে গেছিলাম। তো
তো কিছু শেয়ার করতে, সব কিছু শেয়ার করা হতো। এবার এমন কিছু ছিল না যে আমরা বলতে কিছু প্রবলেম ফিল করতাম। তো এই হিসাবে চলতে থাকে। তারপর এইচএস ক্যান্সেল হয়। এইচএস ক্যান্সেল হওয়ার পর দাদার কাছে জয়েন করেছিলাম। এবার যেহেতু অ্যাডভান্স দিয়েছিলাম সেই জন্য সেপ্টেম্বর পর্যন্ত আমার সেশনটা চলে। তো বেশ অনেক বড় জার্নি ছিল সন্দীপ ঘটকের সাথে তুই কাটিয়েছিস অনেকটা সময়। তো আমি জানতে চাই বন্ধু কতটা হয়ে উঠতে পারে সন্দীপ ঘটকের কাছে, কিংবা বলতে পারিস বন্ধু হিসেবে সন্দীপ ঘটক ঠিক কেমন, কোনো ডেফিনেশন? হ্যাঁ, কারণ আমাদের জার্নি শুরু হওয়ার আগে যতই স্যার ছিলেন রেসপেক্ট করতাম, কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে তিনি বন্ধু হয়ে যান। এবার আমি মনে করি যে একজন টিচার তার সাথে যতটা বন্ধুত্ব হয়ে উঠবে তত সুবিধা, সে যে কোনো দিক থেকে হোক, আমার কোনো ডাউট হিসেবে হোক। কারণ একজন টিচার শুধুমাত্র পড়াশোনা শেখাবে, সে ঠিক আছে পড়াশোনা শেখানো, কিন্তু অনেক কিছু লাইফের অনেক গাইডেন্স হিসেবে কাজে আসবে, সেটাও একটা গুরুত্বপূর্ণ রোল আমাদের লাইফে প্লে করে। এবার আমাদের লাইফে অনেক কিছু প্রবলেম আসতে থাকে যেগুলো সলিউশন আমরা খুঁজে পাই না। এবার বিভিন্ন কেরিয়ার নিয়ে হতে পারে বা অনেক কিছু মেন্টাল প্রেশার দিয়ে আসতে পারে। এই হিসেবে দাদা অনেক কিছু আমাদের এই বিষয়ে বলতো। এবার ফার্স্টে যা হয় ভাবতাম যে কি বলছে, নিজেদের মধ্যে থাকতাম, আর কি বন্ধু বান্ধব, মানে আমার নিজেদের বন্ধু বান্ধব মজা বাজানি এইসব নিয়ে চলতো, কিন্তু দাদা বলতো। এবার সেই হিসেবে দাদার কথা হতো যা ফার্স্টে হয়তো পাতা না দেওয়া যা হয়েছে প্রথমে, কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে যখন দেখছি যে দাদা যেটা বলেছিল সেগুলো ঠিকই বলেছিল, কারণ আলটিমেটলি কিছু হয়ে দাঁড়ায় না, মানে কিছু শেষ পর্যন্ত টেকে না, সেই হিসেবে দাদার কথা তখন শুনতে থাকি। এবার তারপর দাদার সাথে এত জায়গায় ঘুরতে গেছি, এবার এত কাজ করেছি, বা পড়ার ব্যাচে পড়া থেকে শুরু করে মানে কোনো জায়গায় সেই স্যার হিসেবে আলাদা রেসপেক্ট দেওয়া সেগুলো কিছু না। কারণ অবশ্যই রেসপেক্টের জায়গা অবশ্যই তিনি আমার থেকে বড় হয়, রেসপেক্ট থাকবে, কিন্তু একজন মনে হয়নি যে আমি সেটা কোশ্চেনটা করবো যে মানে ওনাকে করা উচিত কি উচিত না, এমন কখনোই মনে হয়নি। কারণ তিনি আমাদের সাথে যেভাবে মিশেছেন বা আমরা যেভাবে তার সাথে মিশেছি, সেই হিসেবে কখনোই সেই ব্যাপারটা মানে একজন টিচার আর স্টুডেন্টের একটা হিউজ ডিফারেন্স কখনোই মনে হয়নি। কারণ আমরা একটা গ্রুপ হিসেবে ছিলাম, তো সেই হিসেবে দাদা যে একজন অবশ্যই তিনি সিনিয়র ব্যক্তি, তো সেই হিসেবে অনেক কিছুতে আমাদের কাজে এসেছেন, আবার ফিউচারে অবশ্যই কাজে আসবেন। তো এই হিসেবে বন্ধুত্ব সম্পর্ক খুবই দারুণ হয়ে ওঠে। এবার দাদার সাথে তো অনেক ইয়ার্কি ফাজলামো যেগুলো বন্ধু বান্ধবদের মধ্যে হয় সেগুলো চলতে থাকে। এবার ব্যাস এটাই আর কি। তো এই ছিল মিস্টার এসজির বন্ধু হয়ে ওঠা একটা স্টুডেন্টের কাছে। শুধু স্টুডেন্টই নয়, এখন যদি অভনীলকে স্টুডেন্ট বলা হয় তার খুব একটা ভুল হবে, কারণ সে এখন বন্ধু বিকাম ভাই হয়ে গেছে। তো বেশ ভালো ছিল, আরও অনেক কিছু জেনে নেবো আমরা মিস্টার এসজির ব্যাপারে। তো আমরা আজকে চলে এসেছি সন্দীপ ঘটকের এক ছাত্র বা বন্ধু শান্তনু ব্যানার্জির কাছে। তো শান্তনু, সন্দীপ ঘটক যে বন্ধু হয়ে ওঠা, একটা শিক্ষকের বন্ধু হয়ে ওঠা, তো কিভাবে হয়েছে যদি একটুখানি বলতিস? দেখ, প্রথমত দাদার মতো ব্যক্তিত্ব একটা আলাদা মাইনে রাখে সবার কাছে। তারই লাইফ স্টোরি এটা, মানে আমি দাদা থেকে নিয়ে এসেছিলাম, সেটাই পড়ছিলাম তখন তুই আসি। তো মানে আমি যখন ভর্তি হয়েছিলাম দাদার কাছে, তখন জাস্ট আমি কেমিস্ট্রি কিছুই পারতাম না, তাই জন্য জাস্ট ঠিক আছে একটা টিচার চেঞ্জ করে দেখি কিরকম পড়ায় না পড়ে। আমার একজন বন্ধু প্রীতম সেই নিয়েছিল। তো ভর্তি হয়ে মানে অস্বাভাবিক কেমিস্ট্রি প্রতি একটা ভালোবাসা চলে এসেছিল 1 বছর পর। মানে জাস্ট ওই ইয়ারটা পড়ার পর মানে কেমিস্ট্রিটাকে আলাদাভাবে ভালোবাসা শুরু করি। কিন্তু তারপর যখন পাস আউট হয়ে যাই ক্লাস 12, তারপরে যেন মানে তারপরে আবার যখন ফার্স্ট ইয়ারে কেমিস্ট্রি অনার্স নিয়ে ভর্তি হলাম, তখন যখন দাদার কাছেই ভর্তি হলাম, তখন মানে দাদাকে একদমই আলাদা টাইপের দেখতে পেয়েছিলাম। মানে আমি বুঝতেই পারিনি ওটা সেই দাদা যায় যে আমাকে ক্লাস 12 পড়াতো। মানে সে বলতে গেলে একজন বন্ধু হিসেবে যে কোনো রকম ইয়ার্কি মারছে, মানে টিচার হিসেবে যেরকম সিরিয়াস ছিল, একদম অন্যরকম যে ইয়ার্কি মারছে, কি করিস, কি এরকম করছিস, কোনো হাসি ঠাট্টা ছিল না ক্লাস 12। জাস্ট পড়া, সিরিয়াস পড়া, একদম এফেক্টিভ পড়া। আর জাস্ট ফার্স্ট সেমে যখন উঠেছিলাম, ফার্স্ট সেম, তখন মানে মাঝে মধ্যেই একটু ইয়ার্কি, মানে ভালো লাগতো। আবার যখন পড়াটা মানে পড়াতো, তখন মানে জাস্ট একদমই সিরিয়াসলি পড়াতো। তো এরকম ধরনের একটা এক্সপিরিয়েন্স। তারপর যখন পরের বছর কেমিক্যাল স্টাডি নামে একটা গ্রুপ ছিল দাদা, সেই গ্রুপের সঙ্গে যোগ হয়েছিলাম। তো তারপর থেকে দাদার সঙ্গে আরো বন্ধুত্বের মতো একটা রিলেশন তৈরি হয়েছিল। তো খুবই একটা এফেক্টিভ একটা বন্ধু বলতে পারে। আচ্ছা, তো এই দাদা বা বন্ধু, এই বন্ধুর সঙ্গে কাটানো যদি কোনো বিশেষ মুহূর্ত একটুখানি বলতিস। বিশেষ মুহূর্ত তাহলে বলা যায় কেমিক্যাল সোসাইটি আমার জয়েন হওয়ার মানে প্রথম উদ্দেশ্য, মানে প্রথম কারণটা হচ্ছে আমার আর দাদার সঙ্গে প্রকৃতি ছিল, সঙ্গে একটা ভিডিও বানানো হয়েছিল। সেই ভিডিওটা মোটামুটি
5 লাখের উপরে, মানে 4-5 দিনের মধ্যে 5 লাখের উপরে ভিউ চলে গেছে। মানে আলাদাই আমাদের মজা, মানে আলাদাই মনে মজা ছিল। মানে এত লোক আমাদেরকে দেখছে, জানছে, চিনছে, আমাদের ভিডিও ভালো বলছে, কত কমেন্ট, মানে 4000-এর উপরে কমেন্ট এসেছিল, 6000-এর উপরে রিয়াকশন এসেছিল। মানে আমাদের তখন আলাদাই একটা মানে নিজেদের প্রতি একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল। খুবই, তুইও তো ছিলিস, তুই তো ইয়ে করছিস, ভিডিও বানিয়েছিস, তুই জানিস, সবাই জানতে পারবে এই ব্যাপারটা আর কি। সেই জন্য এই মোমেন্টটা খুব ভালো ছিল। আচ্ছা, এই বন্ধু পার্সনটা মানে আগে তো তুই টিচার হিসেবে সঙ্গে করা গেছিস, তো এই বন্ধু সঙ্গে ঘটনাটাকে যদি একটু এক্সপ্লেন করতিস নিজের মতো করে। মানে চেঞ্জটা, হ্যাঁ এক্স্যাক্টলি চেঞ্জটা, বন্ধু কিভাবে বন্ধু ক্যারেক্টারটা খুঁজে পেতে শুরু করলি? মানে চেঞ্জ বলতে গেলে আমি যখন ক্লাস 12 পড়তাম তখন টোটালি সিরিয়াস, আর যখন আমি ফার্স্ট ইয়ারে উঠলাম তখন টোটালি বন্ধু হিসেবে দাদা নিজেকে রিপ্রেজেন্ট করে ফেলেছে। মানে আমাদের মাঝখানে একটু ছুটি ছিল, ওর মধ্যে দাদা রিকভার করে মানে নিজেকে কনভার্ট করে ফেলে, আমরা জানতাম না তখন। আমি মানে প্রথমে এসে দাদাকে ওরকম ভাবে দেখে আমি মানতেই পারিনি যে মানে ইয়ার কি আছে, আমরা ভাবছি যে আমাদের নিয়ে কোনো মানে হয়তো এরকম মানে আমরা হয়তো কোনো ভুল করেছি বা এরকম বলছে, আমি চুপচাপ বসে থাকতে এরকম ভাবে এরকম বলছে। তো তারপরে আস্তে আস্তে মানে বুঝতে পারলাম না দাদা চেঞ্জ হয়ে দাদা বন্ধু হিসেবে ইয়ে করতে চাইছে। মানে দেখে অবাক হয়েছিল যখন ফার্স্ট ইয়ারে উঠেছিল। তো আমরা শান্তনুর কাছ থেকে জেনে নিলাম যে বন্ধু হিসেবে ঠিক সন্দীপ ঘটক কেমন। তো আজকে এখন এসছি আমরা রিয়া সাউয়ের বাড়ি। সন্দীপ ঘটকের ছোটবেলাকার বান্ধবী বলা যেতে পারে, যার সাথে এখনও সম্পর্ক আছে, বেশ ভালো মতন যোগাযোগ আছে। তো আমি জানতে চাই সন্দীপ ঘটক ছোটবেলায় কীরকম ছিলেন বা বন্ধু হিসেবে কীরকম। ঠিক আছে, বড়ুয়া ছিল, খুবই বড়ুয়া ছিল। এখন তো সেরকম নেই, ছোটবেলায় খুব পড়াশোনা করতো, এমনি তো বন্ধু আগেও যা আছে যেরকম ভালো ছিল এখনো তাই আছে, ওটাই কোনো পরিবর্তন নেই। কিন্তু ছোটবেলায় খুব পড়াশোনা করতো, সিরিয়াস থাকতো, এখন আর সিরিয়াস। আচ্ছা আচ্ছা, হেল্পফুল ছিল কি? হ্যাঁ তখনও ছিল, এখনো আছে। আচ্ছা আচ্ছা, তো এখনো আচ্ছা, এমন কোনো ইনসিডেন্ট আছে মানে যেটা তোমার মনে খুব রকম বেশ ভালো মতন দাগ কেটেছে সন্দীপ ঘটককে নিয়ে? না, আমরা একসাথে ছোটবেলায় বেশি দিন তো আমরা পড়তে যেতাম, একসাথে আসতাম, এটাই। আর আরেকটা কোয়েশ্চেন, তুমিও পেশায় শিক্ষিকা আর সন্দীপ ঘটকও পেশায় একজন শিক্ষক, তো তোমার পয়েন্ট অফ ভিউ থেকে সন্দীপ ঘটক কীরকম শিক্ষক? অবশ্যই ভালো শিক্ষক, খুব ভালো পড়ায়, জ্ঞানও যথেষ্ট বেশি, খুবই ভালো, মানে ভালো শিক্ষক হিসেবে যেরকম হওয়া দরকার আমার তো মনে হয় তাই। এভাবে কারোর কাছে স্যার, কারোর কাছে দাদা, আর কারোর কাছে খুব ভালো বন্ধু, এটা হয়ে ওঠা কি সত্যি সবাই পারে? ছাত্রছাত্রীর সাথে এমন বিশেষ বন্ড তৈরি করা সবার পক্ষে কি? প্রফেশন তো গেল, এবার প্যাশন অর্থাৎ নিজের আমিত্বকে বজায় রাখার লড়াই। এক্ষেত্রে তার প্যাশন একটাই ছিল, চেনা ও অপরিচিত লোকেদের কাছে নিজের পরিচিতি গড়ে তোলা। তবে শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকাকালীন তার এই প্যাশনটা একটু প্রসারিত হয় বলে তার মনে হয়। সে একা কেন, সারাউন্ডের যাদের মধ্যে এই প্যাশন আর প্রতিভাটা আছে সেটাকেও তুলে আনা যাক, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে এবার সঠিকভাবে ইউজ করা যাক, ব্যাস। তারপর শুরু হলো নিজের অভিজ্ঞ চোখের খোঁজ। অবশেষে 1 জুন 2021-এ প্রথম ভয়েস অফ সায়েন্স নামে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়, যার প্রথম কাজ ছিল অসীমা চ্যাটার্জি। আর ভয়েস অফ সায়েন্সে পরবর্তীতে হয়ে ওঠে সিএসএস বা কেমিক্যাল সোসাইটি অফ শ্যামনগর। আস্তে আস্তে সিএসএসের নাম ছড়িয়ে পড়ে শ্যামনগরের বুকে। এখন তো শ্যামনগরের বাইরেও, এমনকি বিজ্ঞান হোক বা সমাজসেবা, শিল্পচর্চা বা সাহিত্য, সবেতেই দেখা যায় এই গ্রুপের ঐক্য ও পারদর্শিতা। আচ্ছা, এটা হলো সিএসএস। এবার জানা যাক সিএসএসে মিস্টার এসজির ভূমিকাটা ঠিক কী। আমরা বেশ কিছু সিএসএস মেম্বারদের কাছ থেকে জেনে নেব। এখন চলে এসেছি আমরা বিদিত্য চক্রবর্তীর বাড়ি, কেমিক্যাল সোসাইটি অফ শ্যামনগরের একজন গুরুত্বপূর্ণ মেম্বার। তো বিদিত্যা, আমি তোর কাছে জানতে চাই যে এই জার্নিটা কেমন ছিল, বা সন্দীপ ঘটক একজন কেমিক্যাল সোসাইটির মেম্বার হিসেবেই বা কেমন? আচ্ছা, তো খুব ভালো একটা প্রশ্ন। আর আমি আগের বছর থেকে, আমাদের কেমিক্যাল সোসাইটির 1 বছর পূর্ণ হলো কিছুদিন আগে, তো আগের বছর থেকে আমরা এই কেমিক্যাল সোসাইটির সঙ্গে যুক্ত, আর আমি ভীষণভাবে ভালোবাসি এই গ্রুপকে, তাই এই গ্রুপে আছি। তো এবার আমি একদম সোজাসুজি কথায় আসি, সন্দীপদাকে যদি আমি এখন কেমিক্যাল সোসাইটির মেম্বার হিসেবে ভাবি, তাহলে দাদা একজন
বলতে পারো একটা জ্ঞান, একটা অহংকার যে আমি এই গ্রুপটা তৈরি করেছি, আমি লিড করবো সবাইকে, আমার কথা অনুযায়ী সবাই চলবে। কিন্তু দাদার ব্যাপারটা সেরকম একদম নয়। মানে দাদা সবসময় মনে করে যে আমরা সবাই মিলে একটা গ্রুপ, এবং যদি গ্রুপের কাজ করে নাম হয় তাহলে আমাদের সবার হবে, শুধুমাত্র দাদার একার নয়। এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে যে দাদা আমাদের অনেক কিছু শিখিয়েছে। মানে শুধুমাত্রই কেমিক্যাল সোসাইটির সায়েন্স নিয়ে বিভিন্ন কাজ, সেগুলো শুধু নয়, আরও অনেক কিছু আমাদের জীবনে কীভাবে চলতে হবে, আমরা বিভিন্ন মানুষের সাথে কীভাবে ডিল করবো, সেই জিনিসগুলো দাদা আমাদের শিখিয়েছে। তো দাদা আমাদের বন্ধু, শুধুমাত্রই আমাদের গ্রুপ লিডার নয়, আমাদের খুব কাছের একজন মানুষ, আমাদের শিক্ষক, বন্ধু, গাইড, ফিলোসফার, যাই বলবো কম করবে। তো এটাই। আর টিচার্স ডেতে দাদা খুব 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 এনজয় করুক। আর আমার তরফ থেকে দাদার জন্য অনেক রেসপেক্ট আর ভালোবাসা। তো এই হলো বিদীপ্ত চক্রবর্তীর বক্তব্য মিস্টার ঘটককে নিয়ে। তো আশা করি আরও অনেক এরকমই ঘটনা জেনে নেব। তো টাটা। এই মাত্রই তুমি বলেছিলে যে তোমরা সিএসএস এর কাজের সূত্রে বেশ কিছু জায়গায় গিয়েছো, বেশ কিছু কাজ করছো একসঙ্গে। তো এইরকমই তোমার মেমোরেবল, তোমার জন্য মেমোরেবল একটা কাজ বা একটা স্মৃতি যদি আমাদের সেরকম বলতে গেলে আমরা সিএসএস এর পরে অফলাইন ওয়ার্ক, অনলাইন ওয়ার্ক এরকম অনেক কাজই করেছি। অফলাইন ওয়ার্কের মধ্যে আমি যদি বলতে চাই, বিশেষ করে হচ্ছে ডোনেশন ওয়ার্ক আমাদের যে হয়, সেটা আমরা খুব ছোট্ট একটা প্ল্যানিং দিয়ে শ্যামনগর স্টেশন থেকে স্টার্ট হয়েছিল। সেটা এখন কলতা, ব্যারাকপুরের মতো সেখানে অনাথ আশ্রমে আমরা পৌঁছেছি, সেখানকার বাচ্চাদের সাথে সময় কাটিয়েছি, হাসি মজা হয়েছে, নিজেদের মতো গল্প হয়েছে, নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছি আমরা ওদের কাছে। আর অফলাইন ওয়ার্ক বলতে আমি আরেকটা বলবো হচ্ছে সেটা পোস্টার, যখন আমরা লাগাতে বেরিয়েছিলাম ছেলে মেয়ে নির্বিশেষে আমরা সবাই পোস্টার লাগাতে বেরিয়েছিলাম, লোকজন তাকাচ্ছিল। তো এই জিনিসটা একটা মেমোরেবল জিনিস যে সবাই তাকাচ্ছিল, তো ওটা একটা মানে মনে আছে। আর অনলাইন ওয়ার্ক তো এখনো হচ্ছে, তখনও শুরু হয়েছিল একটা ডিসকাশন মাধ্যমে। আমরা সায়েন্সের কোনো টপিক নিয়ে বা কোনো সায়েন্টিস্টের সম্পর্কে একটা ডিসকাশন চালু হয়েছিল। সায়েন্স তো রয়েছেই, এছাড়া আমরা মনে প্রাণে সায়েন্সে বিশ্বাস করি, কিন্তু এছাড়াও আমরা সাহিত্যতেও পৌঁছে গেছি। আমরা লিটারেচার নিয়েও আমাদের ডিসকাশন হয়, আমাদের প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক 15 দিন অন্তর লিটারেচার নিয়ে আমাদের প্রত্যেকটা গুগল ফর্মে একটা মিটিং হয়, সেখানে প্রত্যেকে নিজেদের অভিজ্ঞতা একটা শেয়ার করে, সেখানে একটা ডিসকাশন হয়। তো এছাড়া আরো অনেক রকমের কাজ আমরা করেছি। রিসেন্টলি একটা অফলাইন কাজ চলছে, সেটা হচ্ছে যে রাস্তাঘাটে যেখানে কলগুলো খোলা থাকে সেখানে জল পড়া নিয়ে একটা মিউনিসিপ্যালিটিতে গিয়ে একটা বলা হয়েছিল, তো তার জন্য তারাও ব্যবস্থা করছে। সব দিক থেকে চেষ্টা করা হচ্ছে, সিএসসি যতটা পারে চেষ্টা করে। আর সবটাই কিছু এখানে হয়তো 90% হচ্ছে সন্দীপটার ভূমিকার অবভিয়াসলি রয়েছে, কারণ সে ছাড়া তো অবভিয়াসলি হয় না কোনো কিছু। আর তার প্রতি তো আমাদের রেসপেক্ট, একটা প্রচন্ড পরিমাণে রেসপেক্ট রয়েছে, একটা ইউনিটি। সে না থাকলে যে একটা গ্রুপ, আমি অ্যাজ মেম্বার আমি বলবো, আমি যে একটা গ্রুপ পেয়েছি, গ্রুপের কাছ থেকে অনেক কিছু শিখেছি, জানাতে পারছি। তো সো আই এম ব্লেসড, এরকম একটা গ্রুপ আমাদের আছে, আমরা একসাথে কাজ করতে পারি। মেঘার কাছ থেকে আমরা জেনে নিলাম যে ওয়ার্কার হিসেবে অ্যাজ আ সিএসএস মেম্বার সন্দীপ ঘটক ঠিক কেমন। এখন আমরা এসেছি প্রত্যুষ রায়, কেমিক্যাল সোসাইটির আরও একজন একনিষ্ঠ মেম্বার। তো সন্দীপ ঘটকও একজন কেমিক্যাল সোসাইটির একনিষ্ঠ মেম্বার। তো অনেক কাজ টিমের তোমরা একসাথে করেছো। তো একজন টিম ওয়ার্কার হিসেবে তুমি কীভাবে দেখো সন্দীপ ঘটককে কীভাবে দেখি তার আগে বলার আগে আমি এই জার্নির শুরুটা একদম বলি। সন্দীপটার কাছে পড়তাম আমি, কিন্তু যখন শুনি যে সিএসএস বলে এরকম একটা গ্রুপ উনি খুলেছেন, তো তখন জানতে পারি যে ব্যাপারটাতে কি হয়। এরকম আরও অনেকেই অনেক গ্রুপ খুলে, কিন্তু এই এমন একটা গ্রুপ আমার চোখে দেখা যেখানে একসাথে এত রকমের লোক অ্যাসোসিয়েটেড হয় এবং এত রকমের কাজ একসাথে হয়। তো ব্যাপারটা সব মিলিয়ে আমার কাছে দারুণ লাগে, এবং প্রত্যেকটা কাজের ইউনিক একটা স্টাইল রয়েছে। শুধু এটাই নয় যে প্রত্যেকটা কাজে কেমিস্ট্রি ইনভলভ বা প্রত্যেকটা কাজে এমন কিছু ইনভলভ যা শুধুমাত্র পড়াশোনার সাথে রিলেটেড, এমন নয়। আরও অনেক কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো সব কিছু নিয়ে একটা ইউনিক একটা জায়গায় এসে দাঁড়িয়েছে এটা। তো এই দিক থেকে এই চিন্তা ভাবনাটা যার মাথায় আসতে পারে সে নিঃসন্দেহে একটা অসাধারণ। তো এই দিক থেকে আমি সন্দীপদাকে ফার্স্ট ফলো করা স্টার্ট করি, কিন্তু যতদিন ওনার সাথে আমার আলোচনা এবং কাজকর্ম একসাথে করতে থাকি, তো তখন ধীরে ধীরে এটা রিয়েলাইজ করি যে লোকটা দারুণ একটা ফিলোসফার, একজন সব দিক থেকে একটা অসাধারণ লোক। মানুষটার ফিলোসফি হোক কি মানুষটার কোনো কাজ হোক, কোনো কাজের পিছনে কোনো একটা ভিডিও বানিয়ে ছাড়া হোক কি যে কোনো কিছু, অসাধারণ একটা মানুষ। তো ইটস অল, এই মানুষটা সব দিক থেকে আমার কাছে একজন প্রথম কথা ইন্সপিরেশন, দ্বিতীয় কথা একজন গ্রেট ফিলোসফার আমার লাইফে দেখা নিজের চোখে। তো এটাই
সেই জন্যই আমরা দেখতে পাই যে প্রত্যুষ এতভাবে ফলো করে সন্দীপ ঘটককে। তো আমরা শুনলাম প্রত্যুষের কথা। তো এইভাবেই অনেক উত্থান পতনের পরও আজও সিএসএস এর জন্য খেটে চলেছেন সন্দীপ ঘটক, আর সাথে তার টিম তো আছেই। এত কিছু কর্মকাণ্ডতেই সীমাবদ্ধ নন তিনি। তার শখও মুগ্ধ করেছে বহুজনকে। তার শখ অর্থাৎ কবিতা লেখা প্রথম শুরু করেছিলেন ক্লাস 11-এ, তারপর বিভিন্ন কারণে লেখা বন্ধ করেন, তবে আবার নতুন করে শুরু করেন তার লেখা। আর এবার তার দৃষ্টিভঙ্গি দিয়ে নতুনভাবে অন্যদের ভাবতে সাহায্য করেন তিনি। এই মানুষটার জীবনের ঘটনাগুলো এতটাই ইউনিক, এতটাই এনকারেজিং যে এগুলোকে নিয়ে আস্ত একটা বই লিখে ফেলা যায়। আর এই বই লিখে ফেলাটাও তাই বোধহয় আর বাকি নেই। তারই এক ছাত্রী ওরফে বন্ধু তার জীবনের সবটাকে কলমের মাধ্যমে খাতায় বন্দি করলো। তৈরি হলো মানুষটার জীবনী। তারিখটা ছিল 30শে অক্টোবর 2021 সাল। উপহার হিসেবে তার হাতে আসলো তার জীবনীটা। তো তার বায়োগ্রাফি রাইটার তার সেই ছাত্রী ওরফে বন্ধুর কাছ থেকেই শুনে নেওয়া যাক তার বায়োগ্রাফি লেখার অভিজ্ঞতাটা। আজকে আমরা এসেছি সন্দীপ ঘটকের বায়োগ্রাফার মৃত্তিকা চ্যাটার্জির কাছে। আরেকটা ইন্টারেস্টিং বিষয়, সে কিন্তু সন্দীপ ঘটকের স্টুডেন্ট ছিল। তো জেনে নেব আমরা যে এই বায়োগ্রাফি লেখাটা কেন, কীভাবে শুরু করবো। বায়োগ্রাফি লেখাটার কারণ বলতে আমি বায়োগ্রাফিটা যখন পড়তাম তখন 2021 লিখেছিলাম। অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছিল যে ওনার লাইফে না অনেকগুলো ফেজ আছে, আর সেই ফেজের যে চেঞ্জ হলো সেটা একটা থার্ড পার্সনের পয়েন্ট অফ ভিউ থেকে একটা পার্সন লাইফ কতটা ইম্পর্টেন্ট হতে পারে সেটা ইন্সপিরেশন স্টোরি অনেকে লাইফে পায়, কিন্তু বাস্তবিক লাইফে এত কাছ থেকে একটা লাইফকে দেখায় এবং সেখান থেকে শিক্ষা নেওয়া, সেটা আমার মনে হচ্ছিল যে জানা দরকার। কিছু মানুষের একটা জানা দরকার। আমার মনে হচ্ছে লিখলে মানুষ তো বলে অনেকে, বললেও শোনা যাবে, কিন্তু একটা জায়গায় যদি লেখা হয় তাহলে জিনিসটা অনেকটা বেশি কম্প্যাক্ট হয়ে থাকে। তো এই লিখতে গিয়ে তুমি ঠিক কী কী অভিজ্ঞতা নিলে বা কী কী ইন্সপিরেশন আমরা বলতে দিলে? ইন্সপিরেশন বলতে যেটা পছন্দের মধ্যে ইন্সপিরেশন স্টোরি একটা মূল জিনিস থাকে যে একদম গ্রাউন্ড লেভেল থেকে একদম সাকসেসের দিকে নিজেকে সেইভাবে তৈরি করা। অর্থাৎ কী বলবো, মানে আমরা জীবনে যতটা শুনেছি বা ওনার থেকে যতটা শুনেছি, অনেকবার জীবনে ধাক্কা খেয়েছে এবং ধাক্কা খেয়ে এখনই এমন পরিস্থিতি হয়েছে যে না আবারও সেই ঘুরে বেড়ানোর মোটিভেশনটা নিজের মধ্যে রেখেছেন। আর আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে হোক বা যেই ওনার সামনে আসুক না কেন, তার মধ্যে এইটাই বারবার করে উনি রিকভার করার চেষ্টা করেন যে না হারলে হবে না, যা হচ্ছে সেটা করো এবং সেটাকে এমন একটা জায়গাতে নিয়ে যাবো না সেটা তোমার মতো করে ইউনিক হবে। সেটা আমার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আরেকটা বলবো যে ওনার থেকে আমি যদি বলি লাইফ লেসন অনেকটা শিখেছি। যদি আমি লাইফে কিছু উন্নতি করি, মানে সেটা অ্যাজ এ হিউম্যান বিং করি, সেটা আমার ক্যারেক্টারিস্টিক্সও অনেক পরিবর্তন হচ্ছে, আমার মেন্টালিটিতে অনেক পরিবর্তন হচ্ছে, আর মানে লাইফ লেসন অনেকটা শিখি। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই এর মধ্যে, যে আমি ওনার কাছে 2018 থেকে পড়েছি এবং পড়ার পরে না আমি তখন ওনার সাথে এতটা মানে ওনার তখন স্টুডেন্ট ছিল সব ঠিক আছে, তখন এইভাবে মিশতাম না বা এতটা উনি এক্সপ্লোর করতেন না, কোনো কথা বলতেন না, খুবই গাম্ভীর চুপচাপ একটা মানুষ ছিলেন। কিন্তু তারপর 2019 বা 2020 বা 2021 এইভাবে আস্তে আস্তে আমি আরও আমার পড়াটা বেড়েছে বা লম্বা বেড়েছে, উনি না অনেক বেশি ফ্রেন্ডলি হয়েছে, যেটা আমার মনে হয় এখন উনি সবার সাথে যখনই মেশা শুরু করেন তখনই ফ্রেন্ডলি হয়ে যান। তো তখন আমরা পারতাম না। আর তখন ওনার ফিলোসফিগুলো এইগুলোই ছিল, কিন্তু উনি এক্সপ্লোর করতে পারতেন না। কিন্তু আজকে দাঁড়িয়ে কেমিক্যাল সোসাইটি হোক বা ওনার আরও যে সমস্ত প্রফেশনাল ওয়ার্কগুলো উনি করেন বা লেখেন, সেই লেখার মাধ্যমে অনেক বেশি এক্সপ্লোর হয়ে উঠেছে। আর যেটা মনে হয় ওনার হিউম্যান বিংয়ের সাথে চেঞ্জ হয়েছে, সেটাও উনি কোথাও না আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে বা কেমিক্যাল সোসাইটির মেম্বারের প্রত্যেকের মধ্যে এই চেঞ্জটা আনার চেষ্টা করেছেন। তাহলে আমরাও প্রত্যেকে অনেকটা বেশি এক্সপ্লোর করতে, যে আগে আমরা যে লাজু কথা বলি বা সেটা বলি সেটা ভয় পেতাম বা কিছু, উনি সেটা সবসময় বলেছেন যে যা হচ্ছে হোক, আগে কাজটা করে নিই, পরে রিমার্কেশন বা ইভ্যালুয়েশনের কথা ভাবো। কে কী বলছে আগে ভাবো না, আগে করি, তারপর দেখি জিনিসটা কেমন হচ্ছে। এইটা আমার খুব ইম্পর্টেন্ট। জেনে নিলাম আজকে আমরা সন্দীপ ঘটকের বায়োগ্রাফি রাইটার মৃত্তিকা চ্যাটার্জির কাছ থেকে ওনার বায়োগ্রাফির কিছু কথা আর আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য ওনার সম্পর্কে। আর এটা মনে হয় খুবই বিরল একটা উদাহরণ যে একজন স্টুডেন্ট হয়ে স্যারকে নিয়ে সেই বায়োগ্রাফি লেখা, এই দৃশ্য খুবই বিরল। জীবনের বন্ধু কি কেবলমাত্র মানুষই হয়? বোধ হয় না। বন্ধু মানে তো সে যে সুখে দুঃখে সকল পরিস্থিতিতে সাথে থাকে।
সকল কঠিন পথের সহচর হয়। আর এক্ষেত্রে মিস্টার এসজির সেই বিশেষ বন্ধুটি হলো মিস্টার এসজির সাইকেল। মিস্টার এসজির জীবনের বেশ কিছু যাত্রার সাক্ষী এই সাইকেল। তো এই ছিল সন্দীপ ঘটকের জীবনের কিছু অধ্যায়, যে এই অধ্যায়ের মধ্যে অনেক অনেক এমন অংশ আছে যেগুলো মানুষকে সত্যি অনুপ্রেরণা দেয় এবং নতুন কিছু করার বা স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার এন্থু যোগায়। আর এই ডকুমেন্টারিটা করতে গিয়ে আমরা অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। এক্ষেত্রেও সন্দীপ ঘটকের ফিলোসফি, যে কোনো আইডিয়া মাথায় আসলে সেটাকে বাস্তবায়িত করা উচিত আমাদের। তো এটা করতে গিয়েও আমরা অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি এবং ভবিষ্যতেও আমাদের এই বিষয়টা, এই অভিজ্ঞতাগুলো কাজে লাগবে। শিক্ষক দিবস উপলক্ষে আমাদের 3 জনের পক্ষ থেকে তোমার জন্য এই ছোট উপহারটা থাকবে দাদা। তুমি ভালো থেকো, সুস্থ থেকো। যদিও আমরা জানি যে টিচার হিসেবে তুমি নিজেকে অনেক আগেই উইথড্র করে নিয়েছো, বাট স্টিল তাও চেষ্টা করলাম একটু আমাদের নিজেদের পক্ষ থেকে কিছুটা তোমার জন্য করার। তো সুখে থেকো, ভালো থেকো, 100টা বাচ্চার বাবা হয়ে সন্দীপটাকেই বিয়ে করো। একদম। ঠিক আছে, টাটা। টাটা।